এইভাবে প্রধানমন্ত্রীকে নিয়ে, তার কন্যাকে নিয়ে মন্তব্য করেছে। আরেকজন তার রাজনৈতিক সহকর্মীকে নিয়ে নর্তকী হিসেবে মমতাজের সাথে তুলনা করে মন্তব্য করেছে। তাকে তো জামাতের নারী কর্মী হিসেবে দাবি করতেও জামাতের আমিরের লজ্জা হওয়া দরকার ছিল। গণতন্ত্র মানে এই নয় যে আপনি এই টকশোতে আমাকে গালিগালাজ করবেন, আপনি আমার নীতি নিয়ে কথা বলেন, আপনার পাল্টা নীতি আমার সামনে উত্থাপন করেন, জনগণ যারটা ভালো মনে করে তারটা গ্রহণ করবে। আমি একটা পরিবেশের মধ্য দিয়ে বড় হয়েছি, ঠিক এই কারণে আমার আদর্শিক চিন্তা ওই কেন্দ্রিক। সে আরেকটা পরিবেশের মধ্য দিয়ে বড় হয়েছে, তার আদর্শিক চিন্তা ওই কেন্দ্রিক। এটা তো গণতন্ত্র। এখন আমি যদি তাকে দমন করতে চাই গালির মাধ্যমে, যে একটা টিম আমি গঠন করলাম, তাকে আমি কথা বলতে দিব না, সে যে কোনো বিষয়ে যদি তার মতামত প্রকাশ করে, সেক্ষেত্রে আমার ওই টিম, আমার সাইবার টিম, ন্যূনতম 1000 সদস্যের একটা টিম তাকে গালি দিবে, প্রতিনিয়ত তার ফেসবুকে কমেন্ট করবে, তাকে যা ইচ্ছা তাই বলবে, মানে তাকে কথা বলতেই দিব না, মানসিকভাবে দুর্বল করা। ঠিক বাংলাদেশে জামাত ইসলাম এই কাজটা শুরু করেছে। প্রথমত তাদের দ্বন্দ্ব শুরু হয়েছিল এনসিপির সাথে। নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে এনসিপির নেতৃবৃন্দরা, বিশেষ করে গণ অভ্যুত্থানের মুখপাত্র নাহিদ ইসলাম ছিলেন, তাদের অন্যান্য নেতৃবৃন্দ, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট করতে পারছিলেন না, যখন মানে তাদের সাথে জোট হয়নি, তার আগের কথা আমি বলছি। তাদেরকে নানানভাবে নাস্তিক পর্যন্ত বলা হচ্ছিল, মানে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল। এছাড়া নারী পুরুষ তাদের যারাই হোক না কেন, তাদের বিরুদ্ধে কোনো সমালোচনা করলে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়েছে। তো আমি জানি না আসলে পরবর্তীতে তাদের মধ্যে হয়তো সমঝোতা হয়েছে, এখন আর গালিগালাজ হচ্ছে না। সেই গালিগালাজ এখন বিএনপিকে করছে। সেই গালিগালাজ যদি এনসিপির কোনো নেতৃবৃন্দ তাদের গঠনমূলক সমালোচনা করছে, তাদেরকেও করছে। যেমন কিছুদিন আগে সামান্তা শারমিন আপা, তাকেও তো জামাতের একজন প্রভাবশালী কর্মী, মানে কর্মীর প্রতি জামাতের ভালোবাসা নিশ্চয়ই আপনি আজকে দেখেছেন, যে একজন নারী কর্মী, মানে আমি আসলে অবাক হয়ে গিয়েছি যে জামাত ইসলাম কিভাবে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। মানে তিনি কর্মী, তার জন্য জাতীয় সংসদে আলটিমেটাম দেওয়া হয়েছে। আমির, মানে যিনি আসলে বিরোধী দলীয় নেতা, তিনিও আসলে সেই কর্মীর জন্য বিবৃতি পর্যন্ত দিয়েছেন। তাহলে নেতার থেকে কর্মীর প্রভাব জামাতে আসলে কতটা গুরুত্বপূর্ণ। দেখেন তাকে আসলে কেন গ্রেপ্তার করা হলো। শুরুতে আমি আসলে সারা রাত ধরে দেখছি যে মনিরা শারমিনরা অনেকে তার পক্ষে পোস্ট দিল। আমার মনে হয় যে তার পরবর্তী আরেকটা পোস্ট আমি দেখেছি যে একজন নারী হয়ে আরেকজন নারীকে এভাবে নর্তকী বলা যায় না। দেখেন তিনি প্রথমত একটা পোস্ট করলেন যে মেয়ের জামাইকে নিয়ে মুভি দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী। ডেইলি ক্যাম্পাসে একটা নিউজ করেছিল, সেখানে তারা হেডলাইন দিয়েছিল মেয়ে জামাইকে নিয়ে মুভি দেখতে সিনেমা হলে গেলেন প্রধানমন্ত্রী। দেখেন এই ক্ষেত্রে তিনি ইঙ্গিত করেছেন যে জামাই মেয়ে, যেখানে বাবা মেয়ে সিনেমা হলে গিয়েছে সিনেমা দেখতে, সেখানে বাবা মেয়েকে তিনি জামাই মেয়ে বানিয়ে বা ওই ধরনের কল্পনা করে ফেসবুকে পোস্ট করেছেন। এরপরে দেখেন শামা উবায়েদ আপা, তাকে নিয়ে তিনি মন্তব্য করেছেন যে সাবেক নর্তকী মমতা জেলে, তো আরেকজন সংসদে। এ হলো জামাতের নারী কর্মী। আরও আসি, এরপরে দেখেন যে তিনি কিভাবে গুজব ছড়াতেন। বাসাবাড়িতেও সন্ধ্যার পরে অকারণে লাইট ফ্যান ব্যবহার করা যাবে না, তদারকিতে থাকবে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা। রুহুল কবির রিজভির নামে বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, এইভাবে তিনি ভুয়া ফটোকার্ড ছড়িয়েছেন। তার যদি টাইমলাইনে আপনি যান, তাহলে মনে হবে আমি হয়তো জান্নাতে না, আমি জাহান্নামে আছি। জামাত তো নির্বাচনের সময় জান্নাতের টিকিট তারা বিতরণ করেছে, এবং এই টিকিটের নামে তারা কালো টাকা তারা ভোটের জন্য বিতরণ করেছে, মানে ভোট কেনাবেচা করেছে। তো সেই জামাত ইসলামের কর্মীদের প্রত্যেকের যদি আপনি ফেসবুক টাইমলাইন ঘাটেন, মোটামুটি এই একই রকম অবস্থা। এখন এই যে আপনার টকশোতে আমি রয়েছি, আপনি কমেন্টগুলো একটু চেক করেন, দেখবেন গালিগালাজ শুরু হয়েছে। কারা করতেছে? টাইমলাইনে যান, এরা জামাত শিবিরের কর্মী। অর্থাৎ তারা ওই যে একসময় বলতো না যে আমরা ক্ষমতায় গেলে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই, ওই আদর্শিক নীতির জায়গা থেকে তারা এখন সরে গিয়ে তারা এখন মানে গালি গালাজের আদর্শিক একটা তারা মানে রাজনীতি মনে হয় প্রতিষ্ঠা করেছে। তো যে কারণে হয়তো তাহের ভাইরা এখন বলছে যে আমাদের
নেতৃবৃন্দ তো আসলে গালিগালাজে অভ্যস্ত। এদের মাধ্যমে কিভাবে আসলে আমরা শরিয়া আইন প্রতিষ্ঠা করবো, এই জন্য তাদের নীতি থেকে সরে এসে তাহের ভাই নিজেই বললেন, জামাতের অত্যন্ত প্রভাবশালী নেতা, তিনি নিজেই বললেন যে আমরা তো কোথাও বলি নাই যে আমরা ক্ষমতায় গেলে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব। এখন তাহলে আমার প্রশ্ন হলো, তাহলে কি আপনারা আসলে এখন এই গালির আইন বাস্তবায়ন করতে চান এবং এই গালিকেই আপনারা মনে করেন বাক স্বাধীনতা? যে নারী নেত্রী এইভাবে প্রধানমন্ত্রীকে নিয়ে, তার কন্যাকে নিয়ে মন্তব্য করেছে, আর একজন তার রাজনৈতিক সহকর্মীকে নিয়ে নর্তকী হিসেবে মমতাজের সাথে তুলনা করে মন্তব্য করেছে, তাকে তো জামাতের নারী কর্মী হিসেবে দাবি করতেও জামাতের আমিরের লজ্জা হওয়া দরকার ছিল।